প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যে বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছিল গত 9 ফেব্রুয়ারি মানে নির্বাচনের 3 দিন আগে, 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল। 3 দিন আগে তড়িঘড়ি করে সেই বাণিজ্য চুক্তিটি স্বাক্ষরিত হয়। তো সেই চুক্তি নিয়ে উদ্বেগ আছে নানা মহলে। যেমনি আছে উদ্বেগ দেশের সাধারণ মানুষের মধ্যে, তেমনি আছে অর্থনীতিবিদদের মধ্যে, রাজনীতিবিদদের মধ্যে। আর সেই চুক্তি নিয়ে আলোচনা থামছেই না। নতুন করে সেই আলোচনা আবার সামনে আনলেন জামায়াত আমির এবং সংসদে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। প্রিয় দর্শক শ্রোতা, গতকাল শুক্রবার রংপুরে তিনি বক্তব্য রাখছিলেন জামায়াতের নেতাকর্মীদের উদ্দেশ্যে রংপুর শিল্পকলা একাডেমির মিলনায়তনে। তো সেখানে তিনি অনেক বক্তব্যের মধ্যে, আলোচনার মধ্যে নতুন করে আবার সেই বাণিজ্য চুক্তির বিষয়টি সামনে আনলেন এবং অত্যন্ত সুস্পষ্টভাবে দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিলেন যে অন্তর্বর্তীকালীন সরকার বা সরকারের কোনো প্রতিনিধি এই চুক্তি স্বাক্ষরের আগে জামায়াত ইসলাম কিংবা জামায়াত ইসলামের নেতৃবৃন্দের কারো সঙ্গে কোনো আলোচনা করেনি। প্রিয় দর্শক শ্রোতা, নিশ্চয়ই আপনাদের মনে আছে এই কথা জামায়াত আমির 2 সপ্তাহ আগেও কিন্তু বলেছিলেন। খুব জোর দিয়ে বলেছিলেন যে জামায়াত এই বিষয়ে অবগত নয়, কি বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে, এগুলোর টার্মস অ্যান্ড কন্ডিশনস কী আছে, এই বিষয়ে জামায়াত অবগত নয়। তো এটি দ্বিতীয় দফা তিনি পরিষ্কার করলেন জামায়াতের অবস্থান বাণিজ্য চুক্তি বিষয়ে। তো এখন কথা হলো, জামায়াত জানত না, ভালো কথা। তো তখন শুধু জামায়াতের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের ইন্টারাকশনস হয়েছে তা না, বিএনপির সঙ্গেও বেশি বেশি করে হয়েছে মিথস্ক্রিয়া অন্তর্বর্তীকালীন সরকারের। এনসিপি এবং অন্যান্য দলগুলোও কিন্তু অন্তত 30-32টি রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দর কষাকষি চলছিল মাসের পর মাস। তো তখন অনেকগুলো রাজনৈতিক দলের সঙ্গেই মিথস্ক্রিয়া হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের এবং সংস্কার কমিশনের লোকদের। তো বিষয়টি এরকম না যে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি বলে অন্য কোনো দলের সঙ্গে আলোচনা হতে পারবে না। তো এখন হয়েছে কিনা আলোচনা অন্য দলের সঙ্গে, বড় দল বিএনপির কী অবস্থা, তো এইটি খোলাসা করেছেন গত 12 মে জাতীয় প্রেস ক্লাবে একটি বিশেষ অনুষ্ঠানে আলোচনায় বক্তব্য রাখছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা, মৎস্য পশু সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। তো ফরিদা আক্তার বিষয়টি খোলাসা করেছেন। তিনি সুস্পষ্টভাবে বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের লোকদের আলোচনা হয়েছে বিএনপি, জামায়াত ইসলাম, এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে। বাণিজ্য চুক্তি বিষয়ে চূড়ান্ত ফয়সলা করবার আগে অন্তর্বর্তীকালীন সরকার তাদের সঙ্গে আলোচনা করেছেন বলে ফরিদা আক্তার বিষয়টি পরিষ্কার করেছেন। ফাইন, বিএনপি কি বলছে এই বিষয়ে? বিএনপি কি সুস্পষ্ট কোনো বক্তব্য রেখেছে? তাদের সঙ্গে আলোচনা হয়েছে, হয়নি, তারা চুক্তি বিষয়ে জানতেন না, এমন কথা আমরা জানি না। বিএনপি এই বিষয়ে মোটেই খোলাসা করেনি, ধোঁয়াশার মধ্যে আমাদের রেখে দিয়েছে। কিন্তু সম্প্রতি আমরা জেনেছি গত 5 মে সচিবালয়ে কথা বলছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চের সঙ্গে। তার সঙ্গে মিটিংয়ের পর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জানালেন যে এই চুক্তি নিয়ে, বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। এবং তিনি পরিষ্কার করে বললেন যে একটি আন্তর্জাতিক চুক্তি বা দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়ে থাকে দুপক্ষের মধ্যে উইন উইন সিচুয়েশন নিশ্চিত করে, তাই এ বিষয়ে উদ্বেগের কিছু নেই। তার কথা অনুযায়ী বাংলাদেশের স্বার্থ সেখানে রক্ষিত হয়েছে, কারণ এটি একটি উইন উইন সিচুয়েশন হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, অত্যন্ত দুঃখজনক হলেও সত্যি, যদিও আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে ধারণ করেছি, সরকারের প্রশংসা করেছি, সরকার তাদের কাজ চালিয়ে নিতে পারুক সেটি চেয়েছি মনে প্রাণে। আমি নিজে অধ্যাপক ইউনূস সম্পর্কে অনেক পজিটিভ এপিসোড করেছি আমার চ্যানেল থেকে। তারপরও বলছি, আমরা এই বাণিজ্য চুক্তিকে, আমি একজন সাধারণ মানুষ হিসেবে বলতে পারি, আমি কোনো অর্থনীতিবিদ নই, অর্থশাস্ত্র বিশেষজ্ঞ নই, কিন্তু সাধারণ মানুষ হিসেবে, দেশের সচেতন নাগরিক হিসেবে উদ্বেগ আছে। এই বিষয়ে পড়েছি, চুক্তিটি ভালো করে পড়ে দেখেছি, আলোচনা শুনেছি, বিশ্লেষণ দেখেছি অনেক অর্থনীতিবিদের। সো আমার যা ধারণা হয়েছে তাতে করে মনে হয়েছে এই চুক্তিটি আমাদের বাংলাদেশের জন্যে মোটেই সুখকর নয় এবং লাভজনক নয়, একপাক্ষিক এবং অমর্যাদাকর একটি চুক্তি বলে মনে হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের বাণিজ্যের, আমাদের ব্যবসা বাণিজ্যের সব কিছু নিজেরা নির্ধারণ করে দিচ্ছে, আর আমরা হ্যাঁতে হ্যাঁ মিলাচ্ছি।
এরকম একটি চুক্তি হয়েছে। তো ইতিমধ্যে আপনাদেরও বিষয়টি জানা আছে, 131টি বিষয়ে আমাদের সম্পর্কে শ্যাল ভার্বটি প্রয়োগ করা হয়েছে, বাংলাদেশ শ্যাল। তার মানে বাংলাদেশের জন্য বাধ্যতামূলক 131টি দফা বা শর্ত মেনে চলা। আর যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে মাত্র 6টি জায়গায় শ্যাল ব্যবহার করা হয়েছে। 6টি জায়গায় যুক্তরাষ্ট্র এই চুক্তির শর্ত মেনে চলতে বাধ্য, আর বাংলাদেশ 131টি জায়গায় চুক্তি মেনে চলতে বাধ্য। আর আগে এই নিয়ে এপিসোড করেছি, তাই বিস্তারিত যাচ্ছি না দফাগুলোতে বা শর্তগুলোতে, কিন্তু সুস্পষ্টভাবে আমাদের কৃষি খাত, আমাদের শিল্প খাত ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা তৈরি হয়েছে এই চুক্তির কারণে। এমনকি আমরা যুক্তরাষ্ট্র থেকে কিছু বিষয় আমদানি করব বাধ্যতামূলক, যা আমরা অন্য দেশ থেকে বেটার ডিল করতে পারতাম, নেগোশিয়েট করতে পারতাম আমাদের জাতীয় স্বার্থে। কিন্তু এখন সেই চুক্তির আওতায় সেটি করা যাচ্ছে না, সুস্পষ্টভাবে সেটি চুক্তিতে আছে। তো এই জন্যই বলছিলাম যে নানা কারণে আমরা সেই চুক্তিকে আমাদের জন্য লাভজনক মনে করিনি, অনেকেই করছে না। অর্থনীতিবিদেরা উদ্বেগ প্রকাশ করেছেন, অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন, অন্যান্য রাজনৈতিক দলগুলো উদ্বেগ প্রকাশ করেছে। কিন্তু আমরা লক্ষ্য করেছি জামায়াত ইসলাম এই বিষয়ে তেমন উচ্চবাচ্য করেনি, শুধু তারা এইটুকু জানিয়েছে তারা এই চুক্তি সম্পর্কে জানতেন না। আর বিএনপি আমাদের ধোঁয়াশায় রেখেছে। তো এখন কথা হলো, ফরিদা আক্তার 12 মে প্রেস ক্লাবে যেটি বললেন যে বিএনপি সহ জামায়াত এবং এনসিপি এবং অন্যান্য রাজনৈতিক দল তাদের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের চুক্তি পূর্ব সময়ে আলোচনা হয়েছে, আর সেই আলোচনার ভিত্তিতেই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে। আর তিনি এইটিও বলতে ভুলেননি, ফরিদা আক্তার তার বক্তব্যের পক্ষে তিনি জাস্টিফাই করবার চেষ্টা করেছেন বক্তব্যটি। তিনি বলেছেন আলোচনা হয়েছে বলে রাজনৈতিক দলগুলো এই বিষয়ে বেশি কথা বলছে না এবং এই চুক্তি বাতিল করবার কোনো প্রয়াস নিচ্ছে না। তো তার কথায় কিন্তু যথেষ্ট যুক্তি আছে, কারণ এখন 3 মাস হতে চলল বিএনপি সরকার গঠন করেছে, অন্তর্বর্তীকালীন সরকার বিদায় নিয়েছে। তো সেই চুক্তি যদি সত্যিকার অর্থে আমাদের জন্য ক্ষতিকারক হয়ে থাকে, তাহলে 3 মাস সময় যথেষ্ট লম্বা সময়, এই চুক্তি রিভিউ করা যেত, সংসদে মুক্ত আলোচনায় ছেড়ে দেওয়া যেত এবং বিশেষজ্ঞ প্যানেল গঠন করে প্যানেল ডিসকাশন হতে পারতো এই বিষয়ে। কিন্তু কিছুই হয়নি, সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। উপরন্তু সরকারের মন্ত্রী জানালেন গত 5 মে, যেটি কথা মাত্রই বলছিলাম, যে এই বিষয়ে উদ্বেগের কোনো কারণ নেই। তো তার মানে বিএনপির জন্য চুক্তিটি যা হয়েছে তাতে ওকে, বিএনপি সরকার তাতে কোনো মাইন্ড করছে না, এটি কোনো বিষয় না। কিন্তু আমরা সেটি ভালো মনে করছি না। তাই বিএনপি সরকারের অবস্থান, নিষ্ক্রিয়তা, মন্ত্রীর বক্তব্য, ফরিদা আক্তারের স্টেটমেন্ট এবং জামায়াতে আমিরের সুস্পষ্টভাবে না করা যে তাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি, সব কিছু এই কথা পরিষ্কার করে দিচ্ছে যে বিএনপির সঙ্গে আলোচনা হয়েছে। না হলে জামায়াতে ইসলাম 2বারের মতো, অন্তত 2বার তারা সুস্পষ্টভাবে দ্ব্যর্থহীন ভাষায় বলছেন তাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি। বিএনপি এই বিষয়ে কোনো স্টেটমেন্ট এখনো দেয়নি, আর বিএনপির মন্ত্রীর বক্তব্য সেই চুক্তির পক্ষে গেছে। তো সব কিছু মিলিয়ে মনে হচ্ছে বিএনপি আমাদের কাছে কিছু লুকোচ্ছে। জামায়াত তার অবস্থান স্পষ্ট করেছে। সো এই বিষয়ে আমার কোনো বক্তব্য নেই। যদিও ফরিদা আক্তারের কথায় জামায়াতের সঙ্গে আলাপ করা হয়েছে, এই কথা বলা হয়েছে। তো এখন কথা হলো, এই সবগুলো পক্ষ, ফরিদা আক্তার, বিএনপি, জামায়াত ইসলাম, সবগুলো পক্ষ একসঙ্গে সত্যি বলছে না। এদের মধ্যে কেউ সত্য লুকাবার চেষ্টা করছে, এদের মধ্যে কেউ মিথ্যে বলছে। তাহলে কারা তারা? কোন পক্ষ সত্য লুকাবার চেষ্টা করছে, কোন পক্ষ মিথ্যে বলছে, আর কোন পক্ষ কিছু লুকাবার চেষ্টা করছে, হাইড করবার চেষ্টা করছে দেশের মানুষের কাছ থেকে এবং জনগণকে ধোঁয়াশার মধ্যে রেখেছে? এই বিষয়গুলো পরিষ্কার হওয়া কিন্তু আসলে খুবই দরকার। তো এখন তো সংসদের অধিবেশন চলছে না, সংসদের দ্বিতীয় অধিবেশন যখন শুরু হবে, আমি মনে করি এইটি হতে পারে একটি জোরালো আলোচনা। সংসদ সদস্যদের দৃষ্টি আকর্ষণ করছি, মাননীয় সংসদ সদস্যদের, এইটি মুক্ত আলোচনায় ছেড়ে দিতে হবে, প্যানেল ডিসকাশনের ব্যবস্থা করতে হবে, জনস্বার্থে এটি করতে হবে। আমরা এই গুরুত্বপূর্ণ একটি জাতীয় বিষয়ে ধোঁয়াশায় থাকতে চাই না, দেশের মানুষ এটি পছন্দ করছে না। সো রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে কথা বলবেন, কেউ বলবেন জানি, কেউ বলবেন জানি না, তারপর নিষ্ক্রিয়তা, এগুলো কোনো কিছু মেন করে না আমাদের কাছে, এবং দেশের স্বার্থে এগুলো কাজ করছে না। তাই দ্বিতীয় অধিবেশন শুরু হলে এই বিষয়ে মুক্ত আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে এবং দেশের মানুষের কাছে এটি পরিষ্কার করতে হবে। রাজনৈতিক দলগুলো যদি জেনেও থাকে বিষয়গুলো এবং অন্তর্বর্তীকালীন সরকার সেটি সাইন করেছে, তাহলে কোন পরিস্থিতিতে এটি ঘটেছে? বিষয়টি কি এমন ছিল যে রাজনৈতিক দলগুলো চাপে ছিল, বিএনপি এমন ইঙ্গিত পেয়েছিল যে তারা সরকার গঠন করছে এবং তারা যদি এই চুক্তি না মানে, এই চুক্তির বিরোধিতা করে, তাহলে তাদের সমস্যা হবে? মার্কিন যুক্তরাষ্ট্র কি বিএনপিকেও এমন কোনো চাপে রেখেছিল, বা জামায়াত ইসলামকে, বা অন্যান্য রাজনৈতিক দলগুলোকে?
তো এই বিষয়গুলো আমাদের জানা দরকার, কোন পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলো হ্যাঁ করেছিল, যদি হ্যাঁ করে থাকে, আর নাকি তারা আসলেই কিছু জানে না। যদি না জানে তাহলে তাদের যতটা উচ্চ কণ্ঠ হওয়ার দরকার ছিল সেটা কেন তারা হয়নি। এই সবগুলো বিষয় জনগণের কাছে পরিষ্কার করতে হবে এবং সেটি দ্বিতীয় অধিবেশনের শুরুতেই করতে হবে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটি হতেই পারে না যে বাংলাদেশের স্বার্থের জলাঞ্জলি দিয়ে এবং যুক্তরাষ্ট্রের কথায়, ডোনাল্ড ট্রাম্পের মতো একটা উন্মাদ একজন পাগলের কথায়, তার অঙ্গুলি হেলনে আমাদের পররাষ্ট্রনীতি, আমাদের বাণিজ্য নীতি সব কিছু নির্ধারিত হবে, এটি হতে পারে না। আর যদি এমন কোনো চাপ থাকে, যেই চাপের মুখে বিএনপি আছে, তারা যেহেতু এখন সরকারে, তারা আমাদের জানাক, সেটি জনগণ সিদ্ধান্ত নেবে, সংসদে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়া হবে এবং আমাদের রাষ্ট্রের পক্ষে জাতীয় স্বার্থে যা করণীয় সেটি করতে হবে। যুক্তরাষ্ট্রের বিষয়ে আমরা মাথা ঘামাবো না প্রয়োজনে, এবং আমরা দেখব যুক্তরাষ্ট্র আমাদের কি করে ফেলবে। আমরা যদি দেশের স্বার্থে অনড় থাকি, সবাই দেশের স্বার্থে কথা বলি, চুক্তিটি রিভিউ করবার দাবি করি এবং চুক্তিটি রিভিউ করা হয়, তখন ডোনাল্ড ট্রাম্প আমাদের কি করে সেটিও আমরা দেখতে চাই, দেখতে হবে আমাদের এটি। বাট অন্ধকারে আমরা থাকতে পারবো না, এবং রাজনৈতিক দলগুলো এবং বিএনপি আমাদের অন্ধকারে রাখতে পারবে না, এটি হতে পারে না, এটি আনঅ্যাকসেপ্টেবল সব বিচারে। প্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক ধন্যবাদ জানবেন, সঙ্গে থাকবেন।